গতকাল আমেরিকা এবং ইরানের মধ্যে 2 সপ্তাহের যে যুদ্ধবিরতির আপাতত সিদ্ধান্ত হয়েছে, সেই যুদ্ধবিরতি বাস্তবে কি সম্ভব? আমাদের অনেকের মধ্যেই একটা বড়সড় প্রশ্ন ইতিমধ্যেই দাঁড়া বেঁধেছে। আমেরিকা যুক্তরাষ্ট্রকে কি ভরসা করা যায়, যে রাষ্ট্রের আগ্রাসনী ধর্ম, বিশেষ করে আমেরিকার নিকটতম বন্ধু রাষ্ট্র যখন ইসরায়েল, মানব জাতির ইতিহাসের সবচাইতে যুদ্ধবাজ ঘৃণ্য দাজ্জাল চরিত্র যখন বেঞ্জামিন নেতানিয়াহু, সেই বেঞ্জামিন নেতানিয়াহু এই যুদ্ধ অপরাধী যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী, ইসরায়েল রাষ্ট্র, জন্ম থেকে আজ পর্যন্ত যে রাষ্ট্র যুদ্ধ কোনোদিন থামায়নি, এমনকি শেষ যে গাজার যুদ্ধবিরতি, সেই যুদ্ধবিরতি কার্যত খাতায় কলমে থেকে গেছে। গত বছর 10ই অক্টোবর আনুষ্ঠানিকভাবে ডোনাল্ড ট্রাম্পের সাধের বোর্ড অফ পিসের মাধ্যমে যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল গাজাতে, সেই চুক্তির যে করুণ পরিস্থিতি তা আমরা জানি। ইতিমধ্যেই 1000-এরও বেশি ফিলিস্তিনি খুন হয়েছে এই বর্বর আইডিএফ সেনার হাতে। ইরানের আইআরজিসি যখন ইসরায়েল এবং আমেরিকার এই দানব সৈন্যবাহিনীর বিরুদ্ধে এত অভূতপূর্ব সাফল্য পেল, তারপরে কেন অকস্মাৎ এই যুদ্ধবিরতি? আর কিছুদিন যদি যুদ্ধ চালাতো ইরান, তাহলে কি ভালো হতো না? যখন ইসরায়েল রাষ্ট্র ধ্বংস হতো, আমেরিকা আরো বেশি বিপর্যস্ত হতো, তারপর যদি যুদ্ধবিরতি হতো কিংবা চুক্তি হতো, সেটা কি বেশি কার্যকর হতো না? এই প্রশ্ন কিন্তু অনেকের মনে এই মুহূর্তে ঘোরাফেরা করছে। কারণ ইরানের সঙ্গে আমেরিকা যুক্তরাষ্ট্রের যে মৌলিক কটি বিষয় নিয়ে দ্বন্দ্ব, এক, হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী যদি ইরান শেষ পর্যন্ত আমেরিকার চাপে পড়েই খুলে দিতে বাধ্য হয়, সেই ক্ষেত্রে ইরানের মহাপরাজয় হবে। অন্যদিকে পারমাণবিক অস্ত্র, যদি আমেরিকা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির অনুমতি না দেয়, সেই ক্ষেত্রে ইরান কোনোদিনই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে পৃথিবীতে আত্মপ্রকাশ করতে পারবে না। আর এইখানে প্রশ্নটা স্বাভাবিকভাবে যে আমেরিকা কেন ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করার অনুমতি দেবে, আর আমেরিকা কেনই বা স্ট্রেট অফ হরমুজের মালিকানা ইরানের হাতে তুলে দেবে? এই দুটি প্রশ্ন নিয়ে আমেরিকার সঙ্গে ইরানের একটা মৌলিক সংঘাত থাকবেই। তাতে আলোচনার টেবিলে 100 বার আলোচনা হলেও সেই আলোচনা ভণ্ডুল হওয়া, পুনরায় আবারও যুদ্ধ শুরু হবার একটা সম্ভাবনা কিন্তু রয়েই গেল। এই প্রেক্ষিতেই আমাদের অনেকের মধ্যেই একটা বড় সড়ো কিন্তু আশঙ্কা, আতঙ্ক আর উদ্বেগের জন্ম হচ্ছে। তাহলে আমেরিকার সঙ্গে ইরানের যে যুদ্ধবিরতি, তা আদৌ কি ফলপ্রসূ হবে, নাকি আবারও সেই যুদ্ধ, আবারও সেই প্রাণহানি ঘটনা শুরু হবে? তো চলুন আমরা কেন এই প্রশ্নের অবতারণা করছি আজ, তার কিছু যুক্তিসঙ্গত কারণ আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি। প্রথম যে বড় সড়ো প্রশ্ন উঠেছে এই যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে, তা অবশ্যই এই দানব, মানবতার শত্রু যুদ্ধ অপরাধী বেঞ্জামিন নেতানিয়াহুকে নিয়ে। কারণ তিনি গতকাল খুব জোরের সঙ্গে জানিয়েছেন যে লেবানন কিন্তু এই যুদ্ধবিরতির মধ্যে পড়বে না। অর্থাৎ তারা হিজবুল্লাহ তথা লেবাননের উপরে যে পাশবিক আক্রমণ চালিয়ে আসছে ইসরায়েলের পক্ষে আইডিএফ সেনা, সেই যুদ্ধ তারা চালিয়ে যাবে। লেবাননের বিরুদ্ধে যে যুদ্ধ চালাচ্ছে ইসরায়েল, সেই যুদ্ধ তারা থামাবে না, যদিও আমেরিকা এবং ইরান তারা পারস্পরিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এখানে স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, ইরান যখন খোলামেলা স্পষ্ট জোরের সঙ্গে লেবাননের কথা উল্লেখ করেছে, এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনিও তার বয়ানে লিখেছে যে যুদ্ধবিরতি কেবলমাত্র ইরানে নয়, লেবাননেও যুদ্ধ থামবে, ইমিডিয়েটলি থামবে, সে কথা তিনি উল্লেখ করেছেন। তৎসত্ত্বেও বেঞ্জামিন নেতানিয়াহু তিনি কেন বলছেন যে লেবানন এই যুদ্ধবিরতির আওতায় আসবে না? তার এক এবং অন্যতম কারণ এই, বেঞ্জামিন নেতানিয়াহুর প্রধানমন্ত্রিত্ব তারও ভবিষ্যৎ যুদ্ধের উপর নির্ভর করছে। কারণ তার নামে ইসরায়েলের সুপ্রিম কোর্টে একাধিক মামলা ঝুলে আছে। দেশে যুদ্ধ চলছে এই অজুহাতকে সামনে রেখে ইসরায়েলে অনন্তকাল এমার্জেন্সি চালিয়ে রেখে তিনি ক্ষমতায় রয়েছেন। তাই যুদ্ধ যদি কাল বন্ধ হয়ে যায়, কালকেই ক্ষমতাচ্যুত হবেন এই পাষণ্ড, এই দানব। তাই নিজের চেয়ারকে বাঁচিয়ে রাখার জন্যে, প্রধানমন্ত্রীর কুর্সিকে আঁকড়ে রাখার জন্যে বেঞ্জামিন কখনোই যুদ্ধ বন্ধ করবে না। তাই ইরান চাইলেও লেবাননের যুদ্ধ যে বেঞ্জামিন বন্ধ করবে না, এ কথা স্পষ্ট। স্বাভাবিকভাবেই ইরানের পক্ষ থেকেও প্রশ্ন উঠতে পারে, যদি ইসরায়েল অনন্তকাল হামলা চালিয়ে যায় লেবাননে,
ইরানও কিন্তু ইসরায়েলে হামলা চালাবে। আর যদি ইসরায়েলের উপরে নতুন করে ইরান মিসাইল হামলা চালাতে শুরু করে, আমেরিকা এই যুদ্ধবিরতিতে নাও থাকতে পারে। সুতরাং এই প্রেক্ষিতে বলা যায় যে যুদ্ধবিরতি হয়েছে, সেই যুদ্ধবিরতি কিন্তু ঠুনকো, আর তার ভবিষ্যৎ অনেকখানি নির্ভর করছে এই যুদ্ধ অপরাধীর ওপরে। বেঞ্জামিন নেতানিয়াহু যখন বলছেন যে লেবানন যুদ্ধবিরতির আওতাভুক্ত নয়, অথচ শেহবাজ শরীফ, যিনি ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতা করছেন, সেই শেহবাজ শরীফ তিনি টুইট করে স্পষ্ট জানিয়েছিলেন যে লেবানন এই যুদ্ধবিরতির অন্যতম শর্ত। চলুন আমরা দেখে নিই। দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অ্যালং উইথ দেয়ার অ্যালাইজ হ্যাভ এগ্রিড টু অ্যান ইমিডিয়েট সিজফায়ার এভরিহোয়ার। যে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং তার মিত্র রাষ্ট্রগুলো তারা সম্মত হয়েছে যুদ্ধবিরতিতে সর্বত্র, এভরিহোয়ার, ইনক্লুডিং লেবানন। এভরিহোয়ার বলেই শেষ করতে পারতেন, কিন্তু আরো স্পষ্ট করে লেবাননের কথা এখানে উল্লেখ করা আছে, অ্যান্ড এলসওয়্যার, অন্যত্র বলে, ইফেক্টিভ ইমিডিয়েটলি। এবং এই মুহূর্ত থেকেই এই যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে, একথা জানিয়েছিলেন শেহবাজ শরীফ। অনেকের মতেই এই টুইট শেহবাজ শরীফের লেখা নয়, খোদ হোয়াইট হাউস থেকে লেখা টুইট, তিনি রিটুইট করেছেন মাত্র। তারপরেও এই পাষণ্ড ইসরায়েল রাষ্ট্র গতকাল ধারাবাহিকভাবে দক্ষিণ লেবাননের আকাশ থেকে বোমা বর্ষণ করে বিভৎস ধ্বংসকাণ্ড চালিয়েছে এবং এই নরখাদক আইডিএফ সেনাবাহিনীর একদিনের হামলায় 13 জন লেবানিজ প্রাণ হারিয়েছেন। এই বর্বর আইডিএফ বাহিনীর একদিনের হামলায় দক্ষিণ লেবাননের 14 জন নাগরিক খুন হয়েছেন। আর এই খবর ইসরায়েলি সংবাদপত্র হারেটসে প্রকাশিত হয়েছিল। আইডিএফ strikes kill 14 in Lebanon after Netanyahu says deal excludes Hezbollah. বেঞ্জামিন নেতানিয়াহু যখন সরকারিভাবে দাবি করেছেন যে হিজবুল্লাহ এই যুদ্ধবিরতির চুক্তির মধ্যে আওতাভুক্ত নয়, তারপরেই আইডিএফ তারা নতুন করে এই দক্ষিণ লেবাননে আক্রমণ শুরু করে, শহীদ হয়ে যান 14 জন লেবানিজ। কি বিভৎসতার চিত্র আপনারা দেখুন, যে এমন করে আকাশ থেকে বোমা বর্ষণ করা হয়েছে যে ব্যাপক ধ্বংস হয়েছে। আর এই আবাসনে সেই সময় যারা বাস করছিলেন তাদের অনেকেই আহত হয়েছেন এবং নিহত হয়েছেন ইতিমধ্যেই 14 জন। তাই এই ইসরায়েল রাষ্ট্রকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না, তাকে কোনোভাবেই নির্ভর করা যায় না। ইসরায়েল রাষ্ট্র মানে যে বেইমানি করবে সে কথা বলার অপেক্ষাই রাখে না। তবে লেবাননকে যদি বাদ দেয়া হয়, ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধবিরতি যে কোনোভাবেই কার্যকর থাকতে পারে না সে কথা দুই পক্ষ থেকে জোর দাবি জানানো হয়েছে। একদিকে লেবাননের রাষ্ট্রপতি জোসেফ খলিল আউন তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে লেবাননকে এই যুদ্ধবিরতির আওতায় আনতেই হবে। লেবানন প্রেসিডেন্ট calls for inclusion of his country in the regional peace. অন্যদিকে হিজবুল্লাহর প্রধান, লেবাননের সবচেয়ে শক্তিশালী সামরিক গোষ্ঠী, তার নেতা নঈম কাসেম তিনি জানিয়েছেন যদি হিজবুল্লাহকে এই যুদ্ধবিরতির আওতাভুক্ত না করা হয় তাহলে ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধবিরতি কোনোভাবেই কার্যকরী হতে পারে না। He warns that ceasefire could collapse if Lebanon is not included. যদি লেবাননকে এই যুদ্ধবিরতির আওতায় না আনা হয় তাহলে এই যুদ্ধবিরতির ভবিষ্যৎ ঠুনকো হবে, তিনিও খুব জোর দিয়েই জানিয়েছেন। পরিশেষে আমরা ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে আসি। এবার ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই গোটা আমেরিকা জুড়ে তিনি হাসির পাত্র হয়েছেন। আমেরিকায় এই মুহূর্তে তিনি মরিয়া, যে কোনো মূল্যে ইরানে যে আমেরিকা বিজয় হয়েছে তা প্রমাণ করবার তিনি চেষ্টা চালাচ্ছেন। যদিও তার বিরুদ্ধে আমেরিকাতে মানুষ সোচ্চার যুদ্ধ অপরাধের, আমেরিকা ইরানের মাটিতে যুদ্ধ অপরাধ করেছে এবং তার জন্য অপরাধী ডোনাল্ড ট্রাম্প। তাই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রস্তাব এনেছে ডেমোক্রেটিক দল। তারা সংবিধান সংশোধনের মধ্য দিয়ে যে কোনো মূল্যে ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে, অফিস থেকে অপসারণের চেষ্টা করছেন। এই আবহে তিনি আমেরিকার মানুষকে বোঝাতে চাইছেন যে ইরানে তিনি বড়সড় জয় পেয়েছেন। আর নতুন করে তিনি চীনের বিরুদ্ধে এক বড়সড় হুমকি দিলেন, ট্যারিফ চাপিয়ে দেওয়ার, নাম উল্লেখ না করে। তিনি লিখলেন, a country supplying military weapons to Iran will be immediately tariffed, or any and all goods sold to the United States of America 50% effective immediately. যে সমস্ত দেশ ইরানকে সামরিক অস্ত্র সাপ্লাই করবে বা অস্ত্র তৈরির সরঞ্জাম সাপ্লাই করবে, সেই সমস্ত দেশ যদি আমেরিকাতে পণ্য পাঠায়
পণ্যের উপরে এখন থেকেই 50% ট্যারিফ ধার্য করা হবে, তাতে কোনো রকম কনসেশন করা হবে না। আমেরিকাতে পণ্য পাঠায়, ইরানকে অস্ত্র সাপ্লাই করে, এই দুটো সমীকরণ যদি আমরা মেলাই খুব স্পষ্ট করে বোঝা যায় তিনি চীনের বিরুদ্ধে কামান দাগছেন। তো এখন নতুন করে আবার চীনের সঙ্গে যুদ্ধ খেলা তৈরি করতে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে, কারণ ইরানে তিনি মাটি হারিয়েছেন, তিনি মুখ রক্ষা করার চেষ্টা করছেন। তাই জনগণের চাপে এই আনপ্রেডিক্টেবল ডোনাল্ড ট্রাম্প তিনি কতদিন এই চাপ সহ্য করতে পারবেন দেশের মাটিতে, না তিনি যুদ্ধবিরতি ভেঙে দিয়ে নতুন করে নিজেকে বিজয়ী ঘোষণা করবেন, সেই ক্ষেত্রে কিন্তু একটা গুঞ্জন শুরু হয়েছে। অথচ তার ঠিক 8 মিনিট আগেই তিনি যে টুইট করেছিলেন সেই টুইটের ভাষার সঙ্গে পরের টুইটের ভাষা যে সম্পূর্ণ বদলে গেল। তিনি আগে লিখেছিলেন, দ্য ইউনাইটেড স্টেটস উইল ওয়ার্ক ক্লোজলি উইথ ইরান, ইরানের সঙ্গে নিবিড়ভাবে তারা কাজ করবে আমেরিকা, which we have determined has gone through what will be a very productive regime change, যা আমরা এবং ইরানের নেতা এক জায়গায় বসে সম্মত হয়েছি, ইরানের নতুন সরকার আসবে। কোন সরকার? আয়াতুল্লাহ মুজতবা খামেনি ইরানের সরকার থাকবেন, ইসলামিক রিপাবলিকও থাকবে, কিন্তু আমেরিকার সঙ্গে তাদের বন্ধুত্বের নতুন ইতিহাস তৈরি হবে। এই বিষয়টাকে সামনে রেখে তিনি বলেছিলেন যে এই রেজিম চেঞ্জ ইন ইরান। তারপর তিনি বলেছিলেন দেয়ার উইল বি নো এনরিচমেন্ট অফ ইউরেনিয়াম, ইরান ইউরেনিয়াম এনরিচমেন্ট করতে পারবে না, অ্যান্ড দ্য ইউনাইটেড স্টেটস উইল ওয়ার্কিং উইথ ইরান ডিগ আপ অ্যান্ড রিমুভ অল দ্য ডিপলি বেরিড নিউক্লিয়ার ডাস্ট। ব্র্যাকেটে লিখেছিলেন B-2 বম্বার্স। তিনি একটি হাস্যকর কথা এখানে লিখেছিলেন যে আমেরিকার B-2 বোমারু বিমান দিয়ে ইরানের ইস্পাহান নিউক্লিয়ার সাইটে যে ব্যাপক ধ্বংস চালিয়েছে, তাতে ইরানের কাছে থাকা 440 কেজি ইউরেনিয়াম, সমৃদ্ধ ইউরেনিয়াম নাকি ডাস্ট হয়ে গেছে। সেই ডাস্ট তিনি এবার কুড়িয়ে আনবেন, ডাস্টও ইরানের কাছে রাখা যাবে না, ইরান এত ভয়ঙ্কর রাষ্ট্র। অথচ আমরা প্রত্যেকেই জানি যে ডোনাল্ড ট্রাম্পের এই কথা সম্পূর্ণ ভুয়ো, সম্পূর্ণ মিথ্যা। কারণ ইরানের কাছে থাকা 440 কেজি এনরিচড ইউরেনিয়াম চুরি করে আনার জন্য 176টি এয়ারক্রাফট পাঠিয়েছিলেন। যে এয়ারক্রাফট পাঠানোর পর আমেরিকার সবচাইতে বড় সড়ে বিপদে পড়েছিল, ইরানের IRGCর আক্রমণের মুখে পড়ে একাধিক এয়ারক্রাফট ধ্বংস হয়েছে। আমেরিকা সেই এনরিচড ইউরেনিয়াম চুরি করতে পারেনি, অর্থাৎ ইরানের কাছে এনরিচড ইউরেনিয়াম যে রয়েছে তাকে আমেরিকা কোনোভাবে ধ্বংস করতে পারেনি, একথা প্রত্যেকেই জানে। অথচ ডোনাল্ড ট্রাম্প দেশের মানুষের কাছে হিরো সাজার জন্য তিনি এখন বলছেন ইউরেনিয়ামকে তিনি ডাস্ট করে দিয়েছেন, এবার ডাস্ট করাতে যাবে আমেরিকা। ইট ইজ নাও অ্যান্ড হ্যাজ বিন আন্ডার ভেরি এক্সাক্টিং স্যাটেলাইট সার্ভেইলেন্স স্পেস ফোর্স। তিনি জানালেন আমেরিকার সার্ভেইলেন্সে ইরান আছে, অতএব ইরান ফাঁকি দিতে পারবে না তিনি দাবি করছেন। নাথিং হ্যাজ বিন টাচড from the date of attack, তারা আক্রমণ করার পর থেকে এই ইউরেনিয়ামে কেউ হাত দিতে পারেনি তিনি দাবি করছেন। উই আর অ্যান্ড উইল বি টকিং ট্যারিফ অ্যান্ড স্যাংশনস রিলিফ উইথ ইরান, ইরানের সঙ্গে আমরা এখন স্যাংশন এবং ট্যারিফ তুলে নেওয়ার ব্যাপারে আলোচনা করব। আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের উপর থাকা স্যাংশন এবং রিলিফ তুলে নেওয়ার কথা বলছেন এই টুইটে, অথচ তার ঠিক পরের টুইটে তিনি বলছেন ইরানকে যে সমস্ত রাষ্ট্র অস্ত্র সাপ্লাই করবে, এমনকি অস্ত্র তৈরির জন্য সরঞ্জাম পর্যন্ত সাপ্লাই করবে, তাদেরকেও তিনি ট্যারিফ দেবেন, তাদের বিরুদ্ধেও তিনি যুদ্ধ ঘোষণা করছেন। তাই ডোনাল্ড ট্রাম্পকে ভরসা করা সত্যি মানব জাতির জন্য খুব একটা আশীর্বাদ সূচক নয়, মঙ্গলময় নয়। তাই পৃথিবীর অনেক মানুষই ডোনাল্ড ট্রাম্পকে পূর্ণ মাত্রায় ভরসা করতে পারছেন না, এমনকি আমেরিকাবাসী ডোনাল্ড ট্রাম্পকে এই মুহূর্তে কোনোভাবেই ভরসা করতে পারছেন না। পৃথিবীর অনেকেই মনে করছেন যে ডোনাল্ড ট্রাম্প একজন ভয়ঙ্কর মানসিক রোগী, তার ব্রেনের চিকিৎসা প্রয়োজন, তিনি অসুস্থ, তার পক্ষে আমেরিকার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার চালানো প্রায় অসম্ভব। তো আমরা এরপরেও বলছি ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে বড় সড় সামরিক সংঘাতে আর যেতে চাইবে না, তারা চাইবে ইরানের সঙ্গে একটা শান্তিপূর্ণ সহাবস্থানের শর্তে আসতে, কারণ আমেরিকার পক্ষে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়াটা কোনোভাবেই সম্ভব নয়, অর্থনৈতিক কারণে সম্ভব নয়। ইতিমধ্যেই $1 ট্রিলিয়নেরও বেশি লস হয়েছে আমেরিকার,
আমেরিকার যে বড় বড় যুদ্ধ জাহাজ প্রত্যেকটি আক্রান্ত হয়েছে, প্রত্যেকটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন, ইউএসএস জেনারেল আরফোর্ড, এমনকি ইউএসএস ট্রিপলির মতো যুদ্ধ জাহাজও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই পৃথিবীর কাছে আমেরিকার ইমেজ অলরেডি টার্নিশড হয়েছে। আমেরিকার একাধিক যুদ্ধ বিমান তারা ইরানের মাটিতে এসে ভূপাতিত হয়েছে ইরানি র্যাডারের এবং ইরানি প্রযুক্তির আক্রমণে। অপরদিকে স্থলযুদ্ধ করার কোনো সম্ভাবনা নেই, কারণ স্থলযুদ্ধে আমেরিকার সেনারা ইরানের সেনাদের সঙ্গে কোনোভাবেই পেরে উঠবে না। সেটা ডোনাল্ড ট্রাম্প হাড়ে হাড়ে জানেন আমেরিকার প্রথম সারির সেনা অফিসাররা। তাই নতুন করে যদি আমেরিকা আবারও ইরানে যুদ্ধ করতে আসে, সেটা আমেরিকার অর্থনীতির জন্য, আমেরিকার সমাজের জন্য সেটা শুভ বার্তা হবে না। তাই আমরা পদাতিকের পক্ষে খুব দায়িত্ব নিয়ে বলছি, আমেরিকা ইরানের সঙ্গে অল্প সময়ের ব্যবধানে যুদ্ধের পথে হাঁটবে না, বরং তারা ইরানের সঙ্গে সন্ধি করার চেষ্টাই করবে। যদিও এই ক্ষেত্রে এই কথাও খুব জোর দিয়ে বলে রাখছি, ইসরায়েল রাষ্ট্রকে বিশ্বাস করা যাবে না, বেঞ্জামিন নেতানিয়াহুকে বিশ্বাস করা যাবে না। তাই লেবাননে বা সিরিয়াতে পার্শ্ববর্তী রাষ্ট্রের যুদ্ধ বিক্ষিপ্তভাবে চলতে পারে। ইরান তার বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ধোঁয়া ঘন হচ্ছে। পাকিস্তানের শান্তি পরিকল্পনা, হরমুজ প্রণালীর জট, ট্রাম্পের অগ্নিগর্ভ ভাষা, সব মিলিয়ে পৃথিবী দাঁড়িয়ে আছে এমন এক সন্ধিক্ষণে যেখানে একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে ইতিহাসের গতিপথ। ইতিহাসে কিছু রাত থাকে যেগুলো শুরু হয় সাধারণভাবে, কিন্তু শেষ হয় পৃথিবীর মানচিত্র বদলে দিয়ে। ওয়াশিংটনের ঘড়িতে যখন রাত 8টার দিকে সময় এগোচ্ছিল, তখন পৃথিবীর বহু শহরে মানুষ ঘুমাতে পারছিল না, কারণ একজন মানুষ বারবার সামাজিক মাধ্যমে লিখছিলেন, বলছিলেন, ইঙ্গিত দিচ্ছিলেন, আর সেই মানুষটির নাম ডোনাল্ড ট্রাম্প। তাই বিশ্বের কোটি মানুষের মনে প্রশ্ন, ট্রাম্প আসলে কি পরিকল্পনা করছেন, আর তার মনেই বা কি চলছে? ট্রাম্পের ভাষা সবসময়ই নাটকীয়, কিন্তু এবারের কথাগুলো যেন অন্যরকম ভার বহন করছিল। তিনি রাতে টুইট করে লিখলেন, ইরানকে এক রাতেই নিশ্চিহ্ন করা সম্ভব। এমন বাক্য ইতিহাসে নতুন নয়, কিন্তু সময়টা ছিল অস্বাভাবিক, কারণ এই মুহূর্তে যুদ্ধ চলছিল, তেলের দাম আকাশ ছুঁয়েছে, হরমুজ প্রণালী কার্যত বন্ধ, আর বিশ্ব অর্থনীতি শ্বাসরুদ্ধ অবস্থায়। এই জায়গাটাতেই এসে সন্দেহ জাগে, কারণ ট্রাম্পের একটা স্বভাব আছে, তিনি অনেক সময় এমন কথা বলেন যা বাস্তবতার চেয়ে মনস্তত্ত্বের খেলা বেশি। তিনি জানেন ভয় দেখানো কখনো কখনো যুদ্ধ করার চেয়েও কার্যকর। মধ্যপ্রাচ্যের যুদ্ধ সাধারণ কোনো আঞ্চলিক সংঘাত নয়, এটি এমন এক দাবার বোর্ড যেখানে প্রতিটি ঘুঁটি নড়লে পৃথিবীর অন্য প্রান্ত কেঁপে ওঠে। হরমুজ প্রণালী সেই দাবার বোর্ডের কেন্দ্রবিন্দু। বিশ্বের প্রায় 1/5 জ্বালানি এই সরু জলপথ দিয়ে চলাচল করে। সেটি বন্ধ মানে শুধু যুদ্ধ নয়, বিশ্ব অর্থনীতির হৃদস্পন্দন ধীর হয়ে যাওয়া। এই অবস্থায় পাকিস্তান এগিয়ে এলো মধ্যস্থতাকারী হয়ে। তাদের পরিকল্পনা ছিল 2 ধাপে, প্রথমে যুদ্ধবিরতি, তারপর স্থায়ী চুক্তি, যার নাম দেওয়া হয়েছিল সম্ভাব্য ইসলামাবাদ চুক্তি। শান্তিপূর্ণ, যুক্তিসঙ্গত, আর পৃথিবীর মানুষও আশার আলো দেখতে শুরু করেছিল। কিন্তু ট্রাম্প সেটিকে বললেন যথেষ্ট ভালো নয়। এখানেই প্রশ্ন জন্ম নেয়, ট্রাম্প কি সত্যিই যুদ্ধ চান, নাকি তিনি যুদ্ধের ভয় দেখিয়ে কূটনৈতিক জয় আদায় করতে চান? ট্রাম্পকে বোঝার জন্য তার রাজনৈতিক চরিত্র বুঝতে হয়। তিনি রাজনীতিবিদ কম, দর কষাকষির ব্যবসায়ী বেশি। তার ভাষা প্রায়ই অতিরঞ্জিত, যেন আলোচনার টেবিলে নিজের অবস্থান শক্ত করার জন্য আগেই দাম বাড়িয়ে রাখা। তিনি ভালো করেই জানেন ভয় একটি কৌশল, শত্রুকে যেমন ভয় দেখায়, মিত্রদেরও তেমনি চাপ দেয়। কিন্তু এবার সমস্যা হলো, এই ভয় বাস্তব অস্ত্রের উপর দাঁড়িয়ে আছে, কারণ এই সময়ে মার্কিন সেনাবাহিনীতে বড় রদবদল হয়েছে। সামরিক নেতৃত্বে পরিবর্তন সাধারণ ঘটনা হলেও যুদ্ধের মাঝখানে এটি অন্য বার্তা দেয়। এটি বোঝায় সিদ্ধান্ত গ্রহণের কাঠামো ও বাস্তবায়নের লক্ষ্যে সব নতুন করে সাজানো হচ্ছে। ইতিহাস বলছে, বড় সামরিক অপারেশনের আগে প্রায়ই এমন পুনর্বিন্যাস ঘটে। তবে আসলেই কি যা অনুমান করছি তাই হতে যাচ্ছে ইরানে? তবে বাস্তবতা আরও জটিল। যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালাবে, এই ধারণা যতটা ভয়ঙ্কর, বাস্তবে ততটা সহজ নয়। পারমাণবিক অস্ত্র কোনো সাধারণ বোমা নয়, এটি রাজনৈতিক আত্মঘাতী অস্ত্র। একবার ব্যবহার মানেই আন্তর্জাতিক আইন, নৈতিকতা এবং কূটনৈতিক সম্পর্কের এমন ভাঙন যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব।
হোয়াইট হাউস ইতোমধ্যেই বলেছে পারমাণবিক হামলার কোনো পরিকল্পনা নেই। এই বক্তব্যকে হালকাভাবে নেওয়া যায় না, কারণ আমেরিকার সামরিক সিদ্ধান্ত একক ব্যক্তির আবেগে নির্ভর করলেও সেটি বহু স্তরীয় কাঠামোর মধ্য দিয়ে বাস্তবায়িত হয়। তবুও ভয় কেন রয়ে যাচ্ছে? কারণ যুদ্ধের সময় যুক্তি প্রায়ই আবেগের কাছে হার মানে। ইরানও পিছিয়ে নেই। তারা স্পষ্ট জানিয়েছে অস্থায়ী যুদ্ধবিরতি নয়, পুরো যুদ্ধের সমাপ্তি চাই। তাদের অভিজ্ঞতা বলছে বিরতি মানে প্রতিপক্ষের পুনর্গঠন। তাই তারা হরমুজ খুলতে অস্বীকৃতি জানিয়েছে। এটি শুধু সামরিক সিদ্ধান্ত নয়, অর্থনৈতিক অস্ত্রও। বিশ্ব তেলের বাজারকে চাপের মধ্যে রেখে তারা কৌশলগত সুবিধা নিতে চাইছে। এই টানাপোড়েনে ট্রাম্পের হুমকি যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রায় নজর এড়িয়ে যায়। ট্রাম্প একই সঙ্গে যুদ্ধের হুমকি দেন এবং কয়েক ঘন্টা পরই বলেন চুক্তির সম্ভাবনা ভালো। এই দ্বৈততা তার কৌশলের অংশ। তিনি সংকটকে চরমে নিয়ে গিয়ে শেষ মুহূর্তে সমঝোতার দরজা খুলতে পছন্দ করেন। ব্যবসায়িক ভাষায় একে বলা যায় ম্যাক্সিমাম প্রেশার বার্গেনিং। তাহলে কি সবই নাটক? না, পুরোপুরি নয়। কারণ যুদ্ধ ইতোমধ্যে বাস্তব। হামলা চলছে, মানুষ মারা যাচ্ছে, অবকাঠামো ধ্বংস হচ্ছে। শরীফ ইউনিভার্সিটি, পেট্রোকেমিক্যাল স্থাপনা, শহরের ভবন, রেল লাইন সবই এই সংঘাতের সাক্ষী। যুদ্ধ যখন এত দূর এগিয়ে যায়, তার একটি ভুল হিসাবও বড় বিস্ফোরণ ঘটাতে পারে। এখানেই সবচেয়ে বড় ঝুঁকি। ট্রাম্প হয়তো পারমাণবিক হামলা চান না, কিন্তু তিনি এমন পরিস্থিতি তৈরি করতে পারেন যেখানে ঘটনাগুলো নিজের গতিতে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ইতিহাসে বহু যুদ্ধ শুরু হয়েছে ইচ্ছাকৃত সিদ্ধান্তে নয়, বরং ভুল বোঝাবুঝি ও উত্তেজনার চেইন রিয়াকশনে। ন্যাটোর দূরত্বও গুরুত্বপূর্ণ সংকেত। পশ্চিমা মিত্ররা সরাসরি সমর্থন দিচ্ছে না। এর অর্থ যুক্তরাষ্ট্র যদি বড় আকারে হামলা চালায়, তবে সেটি অনেকটাই একক সিদ্ধান্ত হয়ে দাঁড়াবে। আন্তর্জাতিক বৈধতার প্রশ্ন তখন সামনে আসবে। আর আন্তর্জাতিক আইন, বেসামরিক অবকাঠামো ধ্বংস করলে সেটি যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। এই সতর্কতাও ইতোমধ্যেই উচ্চারিত হচ্ছে। ফলে সামরিক সিদ্ধান্ত এখন শুধু যুদ্ধক্ষেত্রের নয়, আদালতের ইতিহাসেও লেখা হতে পারে। এই অবস্থায় ট্রাম্প যেন দুই রাস্তার মাঝে দাঁড়িয়ে আছেন। একদিকে সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে দ্রুত জয় দাবি করার প্রলোভন, অন্যদিকে দীর্ঘমেয়াদী রাজনৈতিক মূল্য, যা আমেরিকার বৈশ্বিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। বিশ্ব এখন অপেক্ষা করছে তিনি কোন পথ বেছে নেবেন। সম্ভবত সবচেয়ে বাস্তব উত্তর হল ট্রাম্প হামলার হুমকি ব্যবহার করছেন চাপ তৈরির জন্য। তিনি জানেন যুদ্ধ যত দীর্ঘ হবে, অর্থনৈতিক চাপ তত বাড়বে, আর সেই চাপ শেষ পর্যন্ত সবাইকে আলোচনার টেবিলে আনবে। কিন্তু বিপদ এখানেই, যখন কেউ বারবার আগুনের কথা বলে, একসময় আগুন সত্যিই জ্বলে উঠতে পারে, অনেকটা সেই রাখাল আর বাঘের গল্পের মতো। ইরানের এক তরুণের কথায় পুরো পরিস্থিতির সারাংশ ধরা পড়ে। আমরা সাধারণ মানুষ কিছুই করতে পারি না, ট্রাম্পকে তো থামাতে পারবো না। এই বাক্যটি শুধু ইরানের নয়, এটি আজকের বিশ্বের বাস্তবতা। কোটি মানুষের ভবিষ্যৎ নির্ভর করছে কয়েকজন নেতার সিদ্ধান্তের উপর। তাই প্রশ্নটি এখনো খোলা রয়ে গেছে। ট্রাম্প কি সত্যিই হামলা চালাবেন? সম্ভবত তিনি চান সবাই বিশ্বাস করুক তিনি পারেন, কারণ সেই বিশ্বাসই তার সবচেয়ে বড় অস্ত্র। কিন্তু ইতিহাস শেখায়, যখন বিশ্ব মনে করে সবই ব্লাফ, তখনই কখনো কখনো বাস্তব বিস্ফোরণ ঘটে। আজ পৃথিবী সেই অনিশ্চয়তার মধ্যেই দাঁড়িয়ে। রাত নামছে, ঘড়ির কাঁটা এগোচ্ছে, আর বিশ্ব অপেক্ষা করছে এটি কি শুধু আরেকটি রাজনৈতিক নাটক।